নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার নিয়ে এসেছি একটা রহস্যে রোমাঞ্চে ভরা সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে। সিনেমার নাম মার্ডার রিপোর্ট এবং এই রকম সিনেমা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আগে দেখেননি। একটা সিরিয়াল কিলার যে 11টা খুন করেছে, সে একটা রিপোর্টারকে নিজের ইন্টারভিউ দিতে চায়। কি হতে পারে, সেই ইন্টারভিউয়ার কি যাবে এরকম একটা খুনির কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার সাহস কি সে দেখাবে? এবং এই ইন্টারভিউটা চলাকালীন কি এমন কিছু সত্য উঠে আসবে যা সেই ইন্টারভিউয়ার এবং তার জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে দেবে? একটা মানুষ কেন 11 জনকে খুন করে, তার পেছনে কারণই বা কি? সিনেমাটা যেরকম মনে হচ্ছে আদৌ কি সেরকম? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই আমাদের এই এক্সপ্লেনেশনটা আপনাদের দেখতে হবে। আসুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই যে একজন জার্নালিস্টকে একটা আননোন কল আসে তার কাছে এবং সে বলে যে সে 11টা খুন করেছে এবং সে একজন সিরিয়াল কিলার এবং সে নিজের ইন্টারভিউ দিতে চায়। অবভিয়াসলি একটা এরকম স্কুপ পেয়ে জার্নালিস্ট রাজি হয়ে যায় এবং সে তার পুলিশ বন্ধুর সাথে সেই ইন্টারভিউ স্পটের দিকে যেতে থাকে। গাড়িতে তার এবং সেই পুলিশ বন্ধুর মধ্যে আলোচনা যখন হয় তখন আমরা জানতে পারি সেই লেডি জার্নালিস্টের একটি মেয়ে আছে এবং তার ব্যবহার নিয়ে সে চিন্তিত রয়েছে, কেননা সে এখন খুব চুপচাপ থাকে এবং তার ব্যাগ সার্চ করে সে একটা রেজার ব্লেড পেয়েছে। এই কথা শুনে তার পুলিশ বন্ধুও তাকে বলে যে যেহেতু তার মেয়ের সাথে তার ভালো সম্পর্ক আছে, সে বরং একবার কথা বলে দেখবে তার মাথায় কিছু চলছে কিনা বা তার কোনো অসুবিধার মধ্যে সে রয়েছে কিনা। কিন্তু সেই পুলিশ তাকে বলে যে এরকম একটা মার্ডারারের ইন্টারভিউ নেওয়া হয়তো তার ঠিক হচ্ছে না। হতেও পারে যে সেই মার্ডারের কথাগুলো যে বলছে সেগুলো হয়তো পুরোটাই ব্লাফ এবং তার হয়তো অন্য কোনো ইন্টেনশন রয়েছে। রিপোর্টারটিও এখানে সহমত পোষণ করে যে যে খুনগুলোর কথা সে বলেছে সেই খুনগুলো কোনোভাবেই কানেক্টেড নয় এবং পুলিশও সেই একই কথা বলেছে যে প্রতিটা খুন আলাদা আলাদা লোকের এবং আলাদা আলাদা ভাবে হয়েছে। তখন সেই পুলিশ বন্ধুটি তাকে জিজ্ঞেস করে যে এত কিছু জানার পরেও সে কেন যাচ্ছে। তখন সে জানায় যে সেই মার্ডারারটি তাকে একটি অপশান দিয়েছে যে যদি সে এই ইন্টারভিউটা নেয় তাহলে সে আরেকজনকে খুন করবে না এবং তাকে তার যে নেক্সট ভিকটিম তাকে বাঁচানোর একটা সুযোগ দেবে। তাই একটা মানুষের জীবন বাঁচানোর জন্য সে মেনলি ইন্টারভিউটার জন্য রাজি হয়। এর একটু পরেই আমরা দেখি যে সেই রিপোর্টার গাড়ি থেকে নেমে যায় এবং যে হোটেলে তার জন্য রুম বুক করা ছিল ইন্টারভিউটার জন্য সে সেখানে যায়। কিন্তু এখানে আমরা দেখি যে সে খুব বুদ্ধি করে নিজের সিকিউরিটি এবং প্রোটেকশনের ব্যবস্থাও রেখেছে। যে রুমটা তার জন্য বুকড ছিল তার তলার রুমটাতেই তার পুলিশ বন্ধু ওয়াকি টকি এবং অন্যান্য গ্যাজেট নিয়ে রেডি থাকে যাতে কোনো বিপদে সে সঙ্গে সঙ্গে চলে যেতে পারে। রিপোর্টারটি রুমেতে পৌঁছে বিভিন্ন জায়গায় স্পাই ক্যাম এবং রেকর্ডার লাগিয়ে রাখে যাতে কোনো বিপদ আপদে তার সমস্ত তথ্য তার পুলিশ বন্ধুটি পেয়ে যায়। তার নিজের রুমেরও একটা ডুপ্লিকেট কি সে তৈরি করে এবং লিফটের একটা জায়গাতে রেখে দেয় যাতে তার পুলিশ বন্ধু সেটা পেয়ে যায় এবং বিপদ বুঝলে ডাইরেক্ট সেই রুমেতে চলে আসতে পারে। এখানে আমরা বুঝতে পারি যে জার্নালিস্ট এবং পুলিশ এর আগেও এরকম মিশনস করেছে এবং তারা এই জিনিসটাতে সিদ্ধহস্ত, কিন্তু তা সত্ত্বেও তাদের মনে যে ভয়টা ছিল সেই কারণেই তারা এত প্রোটেকশন নিয়ে রাখে। এখানে আমরা দেখতে পাই যে ঠিক কাঁটায় কাঁটায় 3টের সময় একটা অত্যন্ত ভদ্র মার্জিত দেখতে এক ভদ্রলোক তার রুমের বেল বাজায়। রিপোর্টারটি দরজা খুললে সে তাকে জিজ্ঞেস করে যে সেই সঞ্জু কিনা এবং এখানে আমরা প্রথমবার রিপোর্টারের নাম জানতে পারি। রিপোর্টার সঞ্জু বলে হ্যাঁ, সেই তাকে ফোন করেছিল। এই দৃশ্যটা খুব সুন্দরভাবে নেওয়া হয়েছে। দরজার এক পারেতে রিপোর্টার এবং অপর পারে সেই অজ্ঞাত সিরিয়াল কিলার এবং যে ট্রিটমেন্টটা ডাইরেক্টর এখানে দিয়েছে তার সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা দর্শককে হুকড করে রাখে। সে ঘরেতে প্রবেশ করে এবং রুমটা তার কেমন লেগেছে এরকম একটা প্রশ্ন করে। এটাতে সে রিপোর্টার একটুখানি হকচকিয়ে যায়। সে তখন ঘরেতে থাকা রিমোটটা দিয়ে সেই হোটেল রুমটাতে যে বড় বড় স্ক্রিনগুলো ছিল সেগুলোকে অ্যাক্টিভেট করে, যেখানে কিছু অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের মতো জিনিস শুরু হয়। সে বলে যে এটা একজন ফেমাস আর্টিস্ট এই রুমটাকে ডিজাইন করে। এই বলে সে ইন্টারভিউ টেবিলে বসে যায় এবং ডাইরেক্টলি সঞ্জুকে জিজ্ঞেস করে যে
সে যেরকম এক্সপেক্ট করেছিল সে কি সেরকম নয় বলে তার অস্বস্তি হচ্ছে। এত দূর অবধি দেখে আপনি বুঝতেও পারবেন না যে এই মানুষটি আদৌ সিরিয়াল কিলার কি করে হতে পারে। এখানে সঞ্জু আর তার সহকারী বন্ধু দুজনে প্ল্যান করে এসেছিল যে আগে তারা কনফার্ম হবে এবং তার জন্য কিছু তারা প্রমাণ চাইবে এটা দেখার জন্য যে আদৌ এই লোকটা সত্যিকারের সিরিয়াল কিলার না ফেক। তাই সঞ্জু সেটা বলে যে সে কি করে বিশ্বাস করবে যে সে যেটা বলছে সেটা সত্যি, কেননা যে সিরিয়াল কিলার লাস্ট 2 বছর ধরে 11টা খুন করে কোনো ট্রেসও রাখেনি যাতে পুলিশ তার কাজ অবধি পৌঁছাতে পারে, সে হঠাৎ করে এত ইজিলি নিজে ফোন করে তার ইন্টারভিউ দিয়ে দিচ্ছে। এটা শুনে সেই সিরিয়াল কিলার নিজের ফোন দেখায় এবং সেই ফোনেতে সে যতগুলো খুন করেছে সেগুলো সব ভিডিও রেকর্ডিং করা ছিল। এইবারে বন্ধুরা এটা দেখে সঞ্জু এবং তার পুলিশ অফিসার বন্ধু যে স্পাই ক্যামের মাধ্যমে সব দেখছিল দুজনেই ভয়ও পেয়ে যায় এবং কেসটাতে ইন্টারেস্টও পেতে শুরু করে। এবারে ইন্টারভিউ শুরু হয় ক্যামেরার সামনে, যেখানে সে তাকে জিজ্ঞেস করে যে সেই খুনগুলো করে কি প্রমাণ করতে চাইছে, কেননা যাদের যাদের সে খুন করেছে তারা সবাই তাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে। তো সে কি নিজেকে সমাজ সংস্কারক মনে করছে? যার উত্তরে সে বলে যে না, সে এরকম কিছুই মনে করছে না, কিন্তু তার সাথে সে এটাও বলে যে খুনগুলো করে তার কোনো অনুতাপও নেই, কেননা সে আসলে নিজে একজন সাইকিয়াট্রিস্ট এবং সে তার পেশেন্টদেরকে হেল্প করছিল, কেননা সে যাদেরকে মেরেছে তারা তার পেশেন্টদেরকে মানসিক নির্যাতনের ভেতরে রেখেছিল। এবারে এটা শুনে রিপোর্টার সুজন আরও বেশি কনফিউজড হয়ে যায়। সে বলে যে শুধুমাত্র পেশেন্টদের সাহায্য করার জন্য সে এতগুলো লোককে মেরে ফেলেছে, এর মানে তার পেশেন্টরাও নিশ্চয়ই জানে বা তারাও নিশ্চয়ই এর সাথে ইনভলভড। এর এগেনস্টে সেই ডাক্তার বলে যে সে বাকি প্রশ্নের উত্তর তখনই দেবে যখন সে তাকে জানাবে যে কনফিডেন্সিয়ালিটির যে ক্লজ সে দিয়েছিল, মানে শুধুমাত্র সেই রিপোর্টারই এখানে আসবে এবং অন্য কেউ তার সাথে আসবে না বা কেউ এই বিষয়ে জানবে না, সেটা কি সে মেনটেন করেছে। এখানে দুজনেই ভয় পায়, দুজনে বলতে রিপোর্টার এবং তার বন্ধু, কিন্তু তারা অবভিয়াসলি বলে যে হ্যাঁ তারা সেটা মেনটেন করেছে। এখানে সেই সাইকিয়াট্রিস্ট সিরিয়াল কিলারের মুখ চোখ বদলে যায়, কিন্তু তারপরের মুহূর্তেই সে হেসে বলে যে তাহলে তো কোনো প্রবলেমই নেই, ঠিক আছে। কিন্তু সঞ্জু এখানে এখন ট্রাই করে তার থেকে নেক্সট ভিকটিমের নাম বার করার জন্য। সে তাই বলে যে এই ইন্টারভিউটা সে আর নেবে না যদি না সেই নেক্সট ভিকটিমের নাম এবং ডিটেলস তাকে জানানো হয়, যার উত্তরে সবাইকে সারপ্রাইজ করে দিয়ে সেই কিলার বলে যে সে সেটা বলতে চায় না। এত অবধি শুনেই সঞ্জু ওখান থেকে সব কিছু বন্ধ করে উঠে চলে আসতে যায়। ঠিক তখনই সিরিয়াল কিলার তাকে বলে যে সে যদি এই রুম থেকে বেরোয় তাহলে এই মুহূর্তেই নেক্সট ভিকটিম মারা যাবে এবং এটাই তার দিক থেকে তাকে বাঁচাতে দেওয়ার যে কথা সে বলেছিল সেই অপশানটা, যে সে যদি ইন্টারভিউটা কমপ্লিট করে একমাত্র তাহলেই নেক্সট ভিকটিম বাঁচতে পারবে। এই নতুন টুইস্টে সঞ্জুর বন্ধু পুলিশ অফিসারও কিছু করতে পারে না এবং সঞ্জুও বাধ্য হয় ইন্টারভিউটাকে ক্যারি ফরওয়ার্ড করতে। ইন্টারভিউ যখন শুরু হয়, মজার বিষয় সেই ডাক্তার নিজেই সঞ্জুকে বলে যে তার প্রশ্নগুলো যেন কঠিন হয় এবং টু দি পয়েন্ট হয়, যাতে সে নিজেকে রিঅ্যাক্সেস করতে পারে। এটার এগেনস্টে সঞ্জু তাকে জিজ্ঞেস করে যে সে যে খুনগুলো করে তার পেছনে তার মোটিভ কি বা তার নিজের মনস্তত্ত্ব কি চলে। এটার উত্তরেতে সেই সিরিয়াল কিলার বা সেই ডাক্তার তাকে বলে যে এটা বুঝতে গেলে তাকে গল্পের শুরুর থেকে জানতে হবে এবং সে যেন নিজেকে সেই গল্পের ক্যারেক্টারের সাথে একাত্ম করে ফেলে, তবেই সে এটার ভেতরে যেতে পারবে। এই বলে সে একটা গল্প বলে যেখানে একটা ইয়াং মেয়ে একটা বিয়ে করে এবং সে প্রেগনেন্ট অবস্থায় আনফর্চুনেটলি একজন সাইকোটিক পারসন তাকে রেপ করে। যেহেতু সে প্রেগনেন্ট ছিল, তার এই রেপের কারণে তার প্রিম্যাচিওর বাচ্চা হয়, কিন্তু লাকিলি তার বাচ্চা এবং সেও দুজনেই সেফ থাকে। কিন্তু এই মানসিক আঘাতটা সহ্য করতে না পেরে তার সমানে মনে হতে থাকে যে তার বাচ্চার ভেতরে হয়তো সেই
রেপিস্টের ডিএনএ বা সেই রেপিস্টের ব্লাড আছে। যদিও সেটা পুরোটাই অযৌক্তিক, কিন্তু তার মানসিক বিকারের হাত থেকে সে বেরোতে পারে না এবং এই টানাপোড়েনের চলতেই সে একদিন নিজের বাচ্চাকে কোলে নিয়ে জানলার থেকে ঝাঁপ মেরে সুইসাইড করে। এই গল্পটা শেষ হতেই সঞ্জু সঙ্গে সঙ্গে ডাক্তারকে জিজ্ঞেস করে যে এই গল্পটাতে সেই মেয়েটা কি আসলে তার বউ, এবং এই সময় আমরা প্রথমবার ফ্ল্যাশব্যাকেতে সেই মেয়েটার হাজব্যান্ডকে দেখতে পাই, যে আসলে সেই ডাক্তার সিরিয়াল কিলারটা। ডাক্তারটা হেসে বলে যে আমি তো নিজের আসল সত্যটা বলতে চাইছিলাম না, কিন্তু তুমি তো খুব সহজে ধরে ফেললে। এখান থেকে আমরা বুঝতে পারি যে তার সাথে পার্সোনাল একটা বড় ট্র্যাজেডি ঘটে গেছে, যেটার থেকে হয়তো সে একটা সাইকিয়াট্রিস্টের থেকে এই সিরিয়াল কিলারের দিকে টার্ন নিয়েছে। সে আরও জানায় যে এত কিছুর পরেও কোর্ট সেই ব্যক্তিটিকে, যে তার বউ এবং বাচ্চার মৃত্যুর জন্য দায়ী ছিল, যে রেপটা করেছিল, সে মানসিক বিকারগ্রস্ত ছিল বলে তাকে মাত্র 4 বছরের সাজা দেয়। এবং সেই দিন থেকেই সে ডিসাইড করে নেয় যে 4 বছর শেষ হতেই সে তার প্রতিশোধ নেবে। কিন্তু সেটাও সে সাকসেসফুলি করতে পারে না, কেননা যেদিনকে তার জেল থেকে রেহাই পাওয়ার কথা, তার একদিন আগেই জেলের মধ্যেই বাজ পড়ে সে মারা গেছিল। প্রতিশোধ নিতে না পারার আক্ষেপ থেকে সে পাগলের মতো হয়ে যায় এবং নিজেই নিজেকে বিভিন্ন ওষুধে ইনজেক্ট করতে থাকে। সে চাইছিল যাতে সে তাড়াতাড়ি করে মারা যায় এবং তার ফ্যামিলির সাথে সে স্বর্গে রিউনাইটেড হতে পারে। ঠিক এমন সময় তার চেম্বারে এক এমন ব্যক্তি আসে যার বউ এবং সন্তানকে একটা মাতাল ড্রাইভার অর্থ এবং প্রাচুর্যের মত্ত থাকার কারণে পিষে দিয়ে চলে গেছিল। তার বউ অনস্পট মারা যায় এবং তার বাচ্চাটা কোমা স্টেজেতে হসপিটালে থাকে বছরের পর বছর, কিন্তু সেই ব্যক্তিরও সাজা হয় না এবং তাকে সেই লোকটা, তার সেই পেশেন্টটা দেখতে পেয়েও মারতে পারে না, কেননা তার ছেলে হসপিটালে ছিল এবং সে জেলে চলে গেলে তার ছেলেকে দেখার কেউ থাকবে না। সে সাইকিয়াট্রিস্টের কাছে সেই কথাগুলো বলতে গিয়ে সে ভেঙে পড়ে এবং সেই ডাক্তার নিজে যেন তার সেই দুঃখটাকে অনুভব করতে পারে, কেননা সেই ট্রমাটার ভেতর দিয়ে সেও গেছে। সে তার পেশেন্টকে জিজ্ঞেস করে যে যদি সেই ব্যক্তিকে সে খুন করে দেয় তাহলে কি সে শান্তি পাবে, এবং পেশেন্ট সেটাতে যখন হ্যাঁ বলে, তখন থেকেই শুরু হয় তার এই সিরিয়াল কিলিং। তার কাছে এটা তার পেশেন্টদেরকে তাদের কষ্ট থেকে নিরাময় করার একটা উপায় ছিল মাত্র। জেনারেলি সঞ্জু যখন বুঝতে পারে যে সে কেন এবারে খুনগুলো করে এবং পুলিশ কেন এটাকে কানেক্ট করতে পারে না, কেননা প্রতিটা পেশেন্টের ব্যাকগ্রাউন্ড আলাদা, তাদের শত্রু আলাদা, তাদের কেসগুলো আলাদা, তাই সিরিয়াল কিলিং মনে হলেও কানেকশন কি তাদের মধ্যে সেটা কোনোদিনই পুলিশ বুঝে উঠতে পারেনি। এখানে সে প্রশ্ন করে যে একটা ডাক্তার হিসেবে তার কি মনে হয় না যে যার কাজ মানুষের জীবন বাঁচানো, মানুষকে খুন করে সে তার সেই ডাক্তারের নিয়মটাকে সে লঙ্ঘন করছে? তার উত্তরে সে বলে একদমই নয়, কেননা সে উল্টে তার পেশেন্টদেরকে নিরাময় করছে। উল্টে সে সঞ্জুকে জিজ্ঞেস করে যে তার কি মনে হয় না যে সে অ্যাজ আ জার্নালিস্ট নিজের জায়গার থেকে ঠিক নেই? এটাতে সঞ্জু কনফিউজড হয়ে যায়। তখন সে তাকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন এসেছে, শুধুমাত্র একজনের জীবন বাঁচানোর সুযোগের জন্য, না একটা দারুণ হেডলাইন্সের জন্য যেটা তার কেরিয়ারকে অনেকটা এগিয়ে দেবে? এবং এই বলে সে তার পালস চেক করে এবং তার হার্টবিট, তার চোখের মনি সেটা ডাইলেটেড হচ্ছে কি হচ্ছে না সেগুলো অবজার্ভ করতে থাকে এবং অবজার্ভ করে সে সঞ্জুকে ডাইরেক্টলি বলে যে সে মিথ্যে কথা বলছে, সে এখানে এসেছে হেডলাইন্স নিউজের জন্যই। কিন্তু সেটাতে তার কোনো প্রবলেম নেই, কেননা সে জানে যে একজন রিপোর্টার হয়ে থাকা কতটা কঠিন এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে, এবং মানুষ এটা অবভিয়াসলি করে ফেলে তার কনসিকুয়েন্সেস না ভেবে। ঠিক এই সময়তে ডোরবেল বেজে ওঠে এবং সঞ্জু ভয় পেয়ে যায়, কেননা সেভাবে হয়তো তার পুলিশ বন্ধুটি নিচ থেকে ওপরে উঠে এসেছে। কিন্তু সেই ডক্টর তাকে বলে যে সে কিছু অর্ডার করেছিল। দরজা খুললে দেখা যায় যে হোটেলের একটি বয় খাবার দিতে এসেছিল এবং ডাক্তার তাকে ভেতরে ইনভাইট করে। হোটেলের সেই বয়টি খাবারটি সুন্দরভাবে পরিবেশন করে যখন ডাক্তারকে বলে যে অল সেট, ডাক্তার তখন তাকে কিছু টাকা পুরস্কার দেওয়ার জন্য কাছে ডাকে। ছেলেটি সঙ্গে সঙ্গে চলে আসে এবং ডাক্তার পুরস্কারের অঙ্কটা আরও বাড়িয়ে দেয়। ছেলেটি খুশি মনে সেটা নিতে যখন যায়, তখন হঠাৎ করে ডাক্তার বলে যে এমনিতে তো তুমি খুবই কামচোর, কিন্তু এই রুম সার্ভিসের বেলায় তুমি খুব অ্যাক্টিভ হয়ে যাও, কেননা তুমি আসলে হচ্ছ একটা লোভী মানুষ যে এই টাকার জন্য যা খুশি করতে পারো। এটা শুনে সেই ছেলেটি বলে যে আপনি কি আমাকে চেনেন? এত অবধি বলার সাথে সাথে হঠাৎ করে
ডাক্তার পকেট থেকে একটা ইঞ্জেকশন বার করে এবং ছেলেটার ঘাড়েতে সেই ইঞ্জেকশনটাকে খালি করে দেয়। সেকেন্ডের মধ্যে তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে এবং সে সেখানেই অন স্পট পড়ে যায়। এই পুরো দৃশ্যটা সঞ্জু এবং তার পুলিশ বন্ধু ক্যামেরাতে দেখে শিউরে ওঠে। তাদের চোখের সামনে একটা লাইভ মার্ডার হয়ে যায়। সঞ্জু সঙ্গে সঙ্গে বলে যে তুমি বলেছিলে যে তুমি আমাকে সুযোগ দেবে তাকে বাঁচানোর। তখন ডাক্তার বলে যে সে যাকে মেরেছে সে আসলে একটা ব্ল্যাকমেলার। সে একটা ইয়াং মেয়েকে রেপ করে তার ভিডিও করে 3 বছর ধরে তাকে ব্ল্যাকমেল করছিল এবং সেই মানসিক নির্যাতনের কারণে সেই মেয়েটির এঙ্গেজমেন্টও ভেঙে গেছিল। সে উল্টে সঞ্জুকে বলে যে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি এই পার্টিকুলার হোটেলটাই কেন সিলেক্ট করেছিলাম। আমার সিলেক্ট করার পেছনে কারণই ছিল যে আমি যখন তোমাকে ইন্টারভিউ দেব তখন এই যে কাজটা আমার বাকি ছিল সেটাও আমি কমপ্লিট করে নেব এবং আমি তোমাকে যাকে বাঁচানোর সুযোগ দেব সেটা এ নয়, কেননা আমি আজ রাত্রে আরেকটা খুন করব। এটা শুনে সঞ্জু এবং সেই পুলিশ ইন্সপেক্টর দুজনেই থ মেরে যায়। বুঝতেই পারছেন বন্ধুরা যে গল্পটা যতটা সোজা বা ইজি আমরা ভেবেছিলাম, এটা প্রতিটা লেয়ারে তার থেকে অনেক বেশি কমপ্লেক্স এবং অনেক বেশি সাইকোলজিক্যালি ইন্টারেস্টিং। সে সঞ্জুকে আরও বলে যে হসপিটালে বসে এরকম রুগীদের জন্য ওয়েট করার থেকে বাইরে বেরিয়ে প্রোঅ্যাক্টিভলি কাজ করা তার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছিল এবং সে কারণে সে বিভিন্ন কাউন্সেলিং যেখানে হয় সেরকম জায়গাগুলোতে যোগাযোগ করতে থাকে এবং এরকম প্রচুর পেশেন্ট পেয়ে যায় যারা অন্যায়ের জন্য তাদের নর্মাল মানসিক অবস্থা হারিয়ে ফেলেছে। সে এইভাবেই 11খানা খুন করে এবং প্রতিবার তাদের ভিডিও সেই রুগীদের দেখানোতে তারা অনেকটা রিলিফড এবং শান্তি অনুভব করে। এই সময় যে ওয়েটারটিকে সে একটু আগেই খুন করেছিল তার শরীরটা একটু নড়ে ওঠে এবং সঞ্জু সেটাতে ভয় পেয়ে যায়, কিন্তু ডাক্তার খুব কুললি তার দিকে না তাকিয়েও বলে দেয় যে এটা মৃত্যুর কিছুক্ষণ আগে হয়, এটা নিয়ে চিন্তার কিছু নেই, সে এক্ষুনি মরে যাবে। এরপরে সে একটা তারই পেশেন্টের একটা ভায়োলিনের ফেভারিট মিউজিক ট্র্যাক বাজায় এবং তাকে এক্সপ্লেন করতে থাকে যে যে ছেলেটি এত সুন্দর মিউজিকটা বাজাতো সে এবং তার মা খুবই গরিব ছিল, তা সত্ত্বেও তারা সেই ভায়োলিনটা কিনে দিয়েছিল, কিন্তু তার স্কুলের কিছু বুলিরা যারা তার ট্যালেন্টটাকে সহ্য করতে পারেনি তার বাঁ হাতের আঙুলগুলো ভেঙে দেয়। ইতিমধ্যে সঞ্জু সেই বন্ধু পুলিশটি তাকে লুকোনো ইয়ারপিসেতে বলে যে সে এবারে ওপরে আসছে এবং সে বন্দুক নিয়ে রেডি হয়, কিন্তু আনফর্চুনেটলি যে চাবিটা তারা তৈরি করেছিল সেই চাবিটা কাজ করে না বলে সে তাদের প্ল্যান ভেস্তে যায় এবং তাকে ইন্টারভিউটা কন্টিনিউ করতে বলে সে আবার ফেরত চলে আসে নিজের রুমে। সঞ্জু খুব মন দিয়ে তারটা শুনছিল ভেবে ডাক্তার উল্টে তাকে এবারে প্রশ্ন করে যে সে এত মনোযোগ দিয়ে কি শুনছে। কথা ঘোরানোর জন্য সঞ্জু বলে দেয় যে তারও একটা ছোট মেয়ে আছে এবং সেও স্কুলে পড়ে এবং সে সেটাই ভাবছিল যে স্কুলেতে এরকম ঘটনা যেখানে ট্যালেন্টের একটা বাচ্চার হাতকে এইভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এই সময় ডাক্তার তাকে একটা প্রশ্ন করে যে যদি তুমি তার মা হতে তাহলে তুমি কি বদলা নিতে না যে তোমার সন্তানের সারা জীবনের স্বপ্ন এইভাবে নষ্ট করে দেয়। তাতে সঞ্জু বলে যে হ্যাঁ, এরকম ক্ষতি করলে হয়তো সেও তাই করতো। ঠিক এই সময় ডাক্তার তাকে জানায় যে সেই কারণেই সে তাকে আজ রাতের মধ্যে মেরে ফেলবে এবং সেটার জন্য সে একটা হিপনোসিসের পদ্ধতি নিয়েছে, যেখানে সে ফোন করে তাকে হিপনোটাইজ করেছে এবং তাকে ছাদে যেতে বলেছে এবং তার একটা মেসেজ পাঠানোতেই সে নিজেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেবে। এইখানে আরেকটা বড় টুইস্ট আসে বন্ধুরা, কেননা সে বলে যে যে ছেলেটির হাত কেটে দেয়া হয়েছে সেটা একটা রেজার ব্লেড দিয়ে করা হয়েছে। এত অবধি শুনেই সঞ্জুর পুলিশ বন্ধু এবং সঞ্জু দুজনেই বুঝতে পারে যে এটা হয়তো তারই মেয়ের কথা বলা হচ্ছে, কেননা গল্পের শুরুতে আমরা শুনেছিলাম যে তার মেয়ের ব্যাগ থেকে রেজার ব্লেড পাওয়া গেছিল। ডাক্তার যেই মেসেজটা করতে যায় সঞ্জু তখন নিজের সন্তানকে বাঁচানোর জন্য চিৎকার করে ওঠে। এবার ডাক্তার বলে যে তুমি হঠাৎ করে এত হাইপার হয়ে যাচ্ছ কেন। তখন সঞ্জু বলে যে সেই বুলি বাচ্চাটা হয়তো তারই মেয়ে যে ব্লেড দিয়ে অপর বাচ্চাটির হাত কেটে দিয়েছে। এখানে একটা পজ আসে, কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে ভেঙে ডাক্তার বলে যে না, এটা দুটো ছেলে স্টুডেন্টের ঘটনা এবং তার মেয়ের মধ্যে ইনভলভ নয়। বারবার করে এইভাবে সিনেমার মধ্যে যে প্রেডিক্টেবিলিটিটা থাকে সেটাকে এই গল্পে ভাঙা হয়েছে এবং সেটাকে আরো ইন্টারেস্টিং বানানো হয়েছে। এরপরে সেই ডাক্তার সঞ্জুকে জিজ্ঞেস করে যে তার মেয়ের কি কিছু প্রবলেম চলছে যে কারণে সে তার মেয়েকে নিয়ে এতটা চিন্তিত। ইতিমধ্যে একটা কয়েনের মতো বস্তু সে তার দিকে করে দিয়েছে, এটার থেকে আমরা বুঝতে পারছি যে আশেপাশের
যে অ্যাম্বিয়েন্সটা সেটার সাথে এই কয়েনটাকে যুক্ত করে সে আসলে হিপনোটাইজ করছে, যাতে তার ভেতরের সব খবর সে বার করে নিতে পারে। সঞ্জু তাকে বলতে থাকে যে তার মেয়ের সাথে তার একটা দূরত্ব তার মনে হচ্ছে তৈরি হয়েছে, কেননা তাদের ডিভোর্সের পরে তার স্বামী তার মেয়ের কাস্টাডি চেয়েছিল এবং হয়তো তার মেয়ে তার বাবার সাথে থাকতে চায়, কেননা তার বাবা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি বেটার অবস্থায় রয়েছে। কিন্তু সঞ্জু মা হিসেবে অনেক কিছু সহ্য করেছে, তার কোম্পানিতেও তাকে অনেক কিছু শুনতে হয় শুধু তার মেয়েকে একা মানুষ করার জন্য। এখানে ডাক্তার তাকে বারবার করে পুশ করে যে তাহলে তার কি মনে হয়, সে কি তার নিজের মেয়েকে ঘৃণা করে, তার রাগ হয় তার মেয়ের এই বিহেভিয়ারের প্রতি। কিন্তু সঞ্জুর চোখের সামনে তার মেয়ের ছোটবেলার মুখ চলে আসে এবং সে বলে না, কখনোই একটা মা তার সন্তানকে ঘৃণা করতে পারে না। এবং ডাক্তারকে সে উল্টে জিজ্ঞেস করে যে সে বুঝতে পারে যে তার সাথে কিছু করা হচ্ছে। সে বলে যে তুমি কি আমাকে হিপনোটাইজ করেছিলে। ডাক্তার সেটা সম্পূর্ণ অস্বীকার করে যায়, কিন্তু সঞ্জুকে বলে যে জ্ঞানত বা অজ্ঞানত সে তার মেয়েকে নিয়ে যে চিন্তা সেটা তার কাছে ব্যক্ত করেছে। তার পুলিশ বন্ধু তাকে বারবার করে বলে যে তার অস্ত্রটা ইউজ করতে, কিন্তু ডাক্তার যেহেতু রাজি হয়ে যায় যে সে কাকে খুন করবে সেটা জানাতে সে রাজি হয়, সেই কারণে সঞ্জু তার অস্ত্রটা ইউজ করে না। এইখানে আরেকটা মেজর টুইস্ট আসে। সে বলে যে সে যাকে খুন করবে সেটা একজন পুলিশ অফিসার যে নিচের ফ্লোরেতে তার জন্য ওয়েট করছে। এই মুহূর্তে দুজনেই বুঝতে পারে যে তার বন্ধু পুলিশ অফিসারের কথা বলা হচ্ছে এবং তারা দুজনেই আতঙ্কিত হয়ে যায়। এই সময় পুলিশ অফিসার রুম থেকে বেরোতে গেলে দেখে তার রুম বাইরের থেকে লকড হয়ে গেছে এবং তার ফোনেতে ডাক্তারের ফোন আসে। সে সঞ্জু এবং পুলিশ দুজনকেই জানায় যে আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যাবে এবং বলতে না বলতে এসি ডাক্টের ভেতর দিয়ে একটা গ্যাস রিলিজ হয়। তার সেই পুলিশ বন্ধুটা সেখানে অজ্ঞান হয়ে যায়। আর সঞ্জু কিছু করতে গেলে তারই অস্ত্র দিয়ে ডাক্তার তাকেই বেহুশ করে দেয় এবং নেক্সট সিনে আমরা দেখতে পাই যে সঞ্জু একটা চেয়ারের সাথে বাঁধা। এরপরে আমরা দেখতে পাই যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে এবং সঞ্জুর হাত, মুখ, পা সব কিছু বাঁধা রয়েছে। সেই সিরিয়াল কিলার ডাক্তার তার যখন জ্ঞান আসে সঞ্জুর, তখন তার কাছে এসে তার মুখের লিউকোপাসটা খুলে দেয় এবং তাকে বলে যে এটা করার জন্য সে দুঃখিত, কিন্তু সে আগেই বলেছিল যে তাদের ভেতরকার যা কথা হবে সেটা যেন অন্য কেউ না জানে এবং সে তার রুল ভেঙেছে। সঞ্জু সেটার জন্য সরি বলে এবং ডাক্তার তার একটা স্ক্যালপেল বার করে, যেটা দেখে সঞ্জু ভয় পেয়ে যায়। সেই স্ক্যালপেলটা নিয়ে এসে সঞ্জুর দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ আবার তার সম্পূর্ণ ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করে সে বলে যে কোনো প্রবলেম নেই, কেননা সেও তাকে একটা মিথ্যে কথা বলেছে। এবারে সে উল্টে সঞ্জুকে জিজ্ঞেস করে যে সে নিজে কি শিওর যে সে একটা ইনোসেন্ট এবং ভালো মানুষ, তার কোনো বিবেকের দংশন নেই। সঞ্জু বলে হ্যাঁ, কিন্তু যখন ডাক্তার তাকে বারবার করে জিজ্ঞেস করতে থাকে তখন সঞ্জু বলে যে সে কি ইলসেন গ্রুপের কথা বলছে। এখানে আমরা জানতে পারি যে কয়েকদিন আগে ইলসেন গ্রুপের এক কর্মচারী সঞ্জুর সঙ্গে যোগাযোগ করেছিল, কেননা সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইল্লিগালি এমন কিছু ওষুধ বানাচ্ছিল যা বাচ্চাদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বাড়ায় এবং তার টক্সিকটা নদীতে মিশিয়ে দিচ্ছিল, যেটার কারণে আশেপাশে থাকা যে লোকেরা ছিল যারা সেই জলটা থেকে জীবিকা নির্বাহ করত তাদের মধ্যেও ক্যান্সার বাড়ছিল। এরপরে ডাক্তার জিজ্ঞেস করে তো সে সেটাকে পাবলিশ করেছিল কি? তখন সে জানায় যে তার বাড়ির থেকে সেটা চুরি হয়ে যায় এবং যে রাত্রে চুরি হয় সেই দিনকেই তার যে ইনফর্মার ছিল মিন, তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় এবং সেই কারণে সে সেটা পাবলিশ করতে পারে না। এতে ডাক্তার বলে যে সে কি যেটা বলছে সেটা সম্পূর্ণ সত্যি। সঞ্জু বলে হ্যাঁ, সেটা সে একদমই সত্যি কথা বলছে। এখানে আরও জানা যায় যে এই ফাইলটা হারিয়ে যাওয়ার পরে তার কোম্পানিতে একটা ফোন আসে, যে এখানে তাদেরকে বলা হয় যে সঞ্জুই আসলে এলসেন গ্রুপের থেকে পয়সা খেয়ে ফাইলটাকে লোপাট করে দিয়েছে এবং সেই কারণে সেই নিউজ পেপারের গ্রুপ তার উপরে ডাউট করা শুরু করে। সঞ্জু বারবার করে বলতে থাকে যে সে এটা করেনি এবং ডাক্তারও সেই স্ক্যালপেল নিয়ে তার দিকে এগিয়ে আসে, কিন্তু তাকে কোনো ক্ষতি না করে উল্টে তার হাত পার বাঁধনগুলো খুলে দেয়। এবং এখানে আরেকটা টুইস্টের সাথে সে বলে যে সে জানে সে নির্দোষ, কেননা যে ফোনটা প্রেস কোম্পানিকে করা হয়েছিল সেই ফোনটা সে ডাক্তার নিজেই করেছিল। সে এটা ইচ্ছে করে করেছিল যাতে সঞ্জু বাধ্য হয় তার ইন্টারভিউটা নিতে, কেননা যেহেতু এলসেন গ্রুপের
ফাইল হারিয়ে ফেলার দোষটা তার উপরে আসছিল। তার কাছে কোনো অপশন ছিল না কোনো একটা বড় ব্রেকিং নিউজ দিয়ে নিজের জায়গাটাকে ফেরত আনা ছাড়া। ইতিমধ্যে তার সেই পুলিশ বন্ধু যার নাম সাংভু, তাকেও বেঁধে রাখা হয়েছিল। সে সেই চেয়ারটাকে ভেঙে কোনো ক্রমে সেখান থেকে পালানোর উপায় খুঁজতে থাকে। একটা ভাঙা চেয়ারের টুকরো, সেটাকে দিয়ে সে তার হাতের বাঁধনটাকে বারবার করে খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা সেই সিরিয়াল কিলার ডাক্তার দেখে নেয় তার লাগানো সিসিটিভি ক্যামেরার থ্রু, এবং সে বলে যে তুমি এইভাবে যে চেষ্টাটা করছো, এইভাবে তোমার যেতে বছরের বছর ঘুরে যাবে। সে কি চায় যে সে নিজের নিচে এসে তাকে সাহায্য করুক? এবং এটা শুনে সঞ্জু বলে যে তাকে যেন ছেড়ে দেয়, কেননা তার কোনো দোষ নেই। এতে ডাক্তার বলে যে সে কেন এত চিন্তিত তার জন্য। সঞ্জু তাকে বলে যে তারা খুব পুরনো বন্ধু এবং তারা একে অপরকে ভালোবাসে। এর ঠিক আগেই ডাক্তার সঞ্জুকে বলে যে তাকে তার এখানে আনার আসল উদ্দেশ্য ছিল নিজের ইন্টারভিউ দিয়ে আনা, তার ইন্টারভিউ নেওয়া এবং তাকে সুস্থ করে তোলা। এটা শুনে সঞ্জু বলে যে সুস্থ করে তোলা মানে? সে বলে যে সেটাতে সে আসছে, কিন্তু তার আগে তাকে সিসিটিভি ক্যামেরা দেখিয়ে এটা বলে যে তার বন্ধু সঞ্জু ইয়াংহো সে পালানোর জন্য এত ব্যস্ত কেন। সে উল্টে সঞ্জুকে জিজ্ঞেস করে যে সে যদি সত্যি তাকে বাঁচানোর জন্য নিজেকে ফ্রি করার চেষ্টা করে থাকে, তাহলে তো সে খুবই ভুল করছে, কেননা সে তাকে পরিষ্কার বলেছিল যে সে যদি সেখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে সঞ্জুর ক্ষতি হতে পারে। তাহলে তার আসল মোটিভ কি? সঞ্জুকে বাঁচানো না অন্য কিছু? এখানে আমরা দেখতে পাই যে সঞ্জু কনফিউজড হয়ে যায় সেই ডাক্তারের কথা শুনে। সে এবার উল্টে সঞ্জুকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় কে জানতো যে ফাইলটা তোমার বাড়িতে রয়েছে, এবং সাথে এটাও কে জানতো যে তুমি সেদিনকে লেট করে আসবে? সেটা একমাত্র তোমার এই পুলিশ বন্ধুই জানতো, এবং তোমার বাড়ি থেকে ফাইলটা সরিয়েছে সেই। এটা শুনে সঞ্জু বিশ্বাসই করতে পারে না। তখন সেই ডাক্তার তাকে জানায় যে হ্যাঁ, সে খুব সৎ ভালো পুলিশই ছিল, কিন্তু সে মাফিয়াদের ট্র্যাপেতে পড়ে যায়। একটা হানি ট্র্যাপের শিকার সে হয়, এবং তার সাথে ড্রাগস মিলিয়ে যে ছবি মাফিয়া তুলে রেখেছিল তাতে তার কেরিয়ার এবং জীবন নষ্ট হয়ে যেতে পারত। এবং সেই ব্ল্যাকমেলিংয়ের চক্করে পড়ে সে মাফিয়াদের হয়েই দালালি করতে থাকে, এবং সেইভাবেই এই কাজটাও তাকে দেয়া হয় এবং তাকে প্রমিস করা হয় যে সে যদি এই কাজটা করে দেয় তাহলে তার প্রমোশনও হবে। সে ভেবেছিল সে পুলিশের র্যাঙ্কে প্রমোশন পেয়ে গেলে সে তখন হয়তো এই মাফিয়াদের থেকে বদলা নিতে পারবে, তাই সে কাজটা করতে রাজি হয়ে যায়। কিন্তু এখানে সঞ্জু তাকে বলে যে সে মিথ্যে কথা বলছে, কেননা সে কোনোদিনই প্রমোশন পায়নি। ডাক্তার এখানে হেসে বলে যে তুমি সত্যিই খুব নিরীহ, তারা শুধু তাকে তার ছবিগুলো ফেরত দিয়ে দেয় ব্যাস, কিন্তু তাকে প্রমোশন কোনোদিন দেয় না। কিন্তু কাহিনীটা এখানে শেষ হয় না, এরপরে আসে সব থেকে ভয়ানক টুইস্ট, যেখানে সে বলে যে সে যে রাত্রে সে তার বাড়িতেই ফাইলটা চুরি করতে গেছিল, সে ইচ্ছে করে সব ভাঙচুর করে দিচ্ছিল যাতে এটাকে চুরি বলে মনে হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মেয়ে স্কুল থেকে ফিরে এসেছিল, তার শরীর খারাপ লাগছিল বলে সে ভয় পেয়ে যায় যে সে তোমাকে সব বলে দেবে, তাই তার মুখ বন্ধ রাখার জন্য সে তাকে রেপ করে দেয়। এটা শুনে সঞ্জু কমপ্লিটলি ডিভাস্টেটেড হয়ে যায় এবং বুঝতে পারে না কি বলবে। সে প্রথমে কিছুক্ষণ ডিনায়ালে থাকে, কিন্তু ডাক্তার তখন তাকে বলে যে এই সমস্ত কিছুই আসলে সে করেছিল তার চিকিৎসার জন্য, তাকে সুস্থ করার জন্য, কেননা এরকম সিচুয়েশনে না পড়লে তার আসল ইমোশন সে নিজেও ফিল করতে পারবে না। সে আরো বলে যে যে ওয়েটার ছেলেটাকে সে মেরেছিল, সে যে মেয়েটাকে ব্ল্যাকমেল করতো, সেই মেয়েটাই এই হোটেলের সিকিউরিটি ইনচার্জ। সেই কারণেই সে সার্ভিলেন্স ক্যামেরা এবং তার রুমটাও যে একটু আগে পুলিশ খুলতে পারছিল না নকল রুম কার্ড দিয়ে, সেটার পেছনেও সে ছিল। সে পুরো ঘটনাটাই জানতো এবং তাকে এবং তার মেয়েকে সাহায্য করার জন্যই সে এটা করেছে, কেননা তার আসল পেশেন্ট তার মেয়ে, এবং তার মেয়েই তাকে এই ঘটনাগুলো বলেছে, এবং সেই কারণেই সে তার ব্যাগেতে রেজার নিয়ে ঘোরে আতঙ্কে এবং ভয়ের থেকে। সঞ্জু বলে যে সে তো তার বাবার মতো, সে কি করে এটা? এবং এইখানেই ডাক্তার তাকে বলে যে সে তার ক্লোজ বলেই জানতো যে তার এই ঘটনাটা সে কোনোদিনই বাইরে কাউকে বলবে না, কেননা যদি বলে তাহলে তার বাবা তাকে সাথে করে নিয়ে চলে যাবে তার মায়ের গাফিলতি দেখিয়ে, এবং সে তার মাকে এতটাই ভালোবাসতো যে সে তার মাকে ছেড়ে যেতে চায়নি। যেটা সঞ্জু ভাবতো যে হয়তো সে তার বাবাকে ভালোবাসে, সেটা সম্পূর্ণই অমূলক, এবং সে তার মায়ের জন্য এত বড় সত্যিটাও নিজের মধ্যে রেখেছিল, এবং সেই কারণে তার সাইকিয়াট্রিক হেল্প লাগতো। বুঝতেই পারছেন দর্শকরা গল্পটা কোথায় চলে গেছে। এটা শোনার পরে সঞ্জু বলে যে আমি তার সাথে সামনাসামনি নিজে দেখা করতে চাই। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে সেই পুলিশ বন্ধুটি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়েছে। সাংহু
যখন হ্যানের রুমে পৌঁছায় সে ইমিডিয়েটলি তার বন্দুক বার করে তাকে বলে যে সে এটা কেন করেছে, কিন্তু হান তাকে বোঝাতে থাকে যে সে যেন শান্ত হয় এবং তার কোনো কথা বিশ্বাস না করে সেই ডাক্তারের, কেননা সে হয়তো তাকে হিপনোটাইজ করেছে। সঞ্জু সেটা কিছুক্ষণের জন্য কনফিউজড হয়ে যায়, কিন্তু সে বলে যে তার মেয়ের সাথে সে কথা বলেছে, যে তার বাড়িতে যখন হান এসেছিল ইনভেস্টিগেট করতে তখন তার মেয়ের রিয়াকশন, সে দরজার পেছন থেকে তাকে দেখে চুপচাপ দরজাটা বন্ধ করে দেয় এবং তার মুখে চোখে ভয় স্পষ্ট ছিল। তখন সঞ্জু সেটা বুঝতে পারেনি, কিন্তু এখন তার কাছে সেটা ক্লিয়ার। কিন্তু সেটা বুঝতেই হান তার হাত থেকে বন্দুক ছিঁড়ে নেয় এবং তাকে মারধর শুরু করে। সে বলে যে সে তখন ঘাবড়ে গেছিল এবং তার দ্বারা একটা ভুল হয়ে গেছে। সেটাকে সে এত ছোট আকারে বলে যে সঞ্জু আরও হিংস্র হয়ে ওঠে এবং তাকে মারতে চায়, কিন্তু অবভিয়াসলি হান একটা পুলিশ অফিসার, তার সাথে সে পেরে ওঠে না। ঠিক সেই মুহূর্তেই ডাক্তার সেখানে চলে আসে এবং তাকে থামতে বলে। হান এতটাই হিংস্র হয়ে গেছিল যে সে ডাক্তারের ওপরেই ফায়ার করে, কিন্তু সেই বন্দুকটা আসলে খালি ছিল। ডাক্তার খুব শান্তভাবে বলে যে তার এখন মানসিক অবস্থা এমনই হয়ে গেছে যে সে বুঝতেও পারেনি একটা পুলিশ হওয়া সত্ত্বেও যে বন্দুকটা খালি। ঠিক এই মুহূর্তে সঞ্জু তার পকেট থেকে একটা ইঞ্জেকশন যেটা তাকে ডাক্তার দিয়েছিল সেটা হানের শরীরে ঢুকিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে হান অজ্ঞান হয়ে যায়। ডাক্তার তাকে বলে যে সে যেন সেখান থেকে চলে যায় এবং এই সমস্ত কিছু সে সামলে নেবে, এবং গিয়ে তার মেয়ে ইয়েরিনকে সে যেন জড়িয়ে ধরে এবং বলে যে তার অপরাধী শাস্তি পেয়ে গেছে এবং এবার সে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফেরত পেয়ে যাবে। সঞ্জু এরপরে সেই রুম থেকে বেরিয়ে আসে এবং লিফটে করে নামতে থাকে। সে লিফটে নিজের ছায়াটা দেখে এবং এখানে আমরা দেখতে পাই যে সে একটা মা হিসেবে একদিকে ভেঙে পড়েছে, আরেকদিকে সে খুশিও হচ্ছে। লিফটে যখন সে এসেছিল তখন সে একটা রিপোর্টার ছিল যে একটা সিরিয়াল কিলারের থেকে একটা এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ নিতে এসেছিল, কিন্তু যখন সিনেমা শেষ হয় তখন আমরা দেখতে পাই যে সেই সিরিয়াল কিলারই হচ্ছে আসলে হিরো, যে সেই সমস্ত মানুষদের হয়ে কাজ করছে বা লড়ছে যারা তাদের ভেতরে অপ্রকাশিত প্রচুর ক্ষোভ, দুঃখ, রাগ, অভিমান এবং যেখানে সিস্টেম ফেলিওর, সেই সমস্ত কিছু কষ্ট তাদের বুকের ভেতরে নিয়ে চলছে এবং যার জন্য তাদের জীবনের এফেক্ট পড়ছে। সে যখন সে লিফট থেকে বেরোয় সে জানে যে এবারে তার মেয়ে সুস্থ হয়ে যাবে এবং অপরাধীও সাজা পাবে। এরপরে আমরা দেখতে পাই যে হানকে একটা রুমেতে রাখা হয়েছে এবং সেখানে তার উপরে এমন কোনো ওষুধ প্রয়োগ করা হয়েছে যার কারণে সে নড়তে চড়তে পারছে না, এবং ডাক্তার তাকে বলে যে সে সেই ছোট বাচ্চাটার উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচারটা সে এবার নিজেও অনুভব করবে, এবং এখানেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা বুঝতেই পারছেন যে এরকম সিনেমা, এত টুইস্ট, এত সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এবং তার সাথে এত ভালো ডাইরেকশন, এরকম সিনেমা সাধারণত বারবার করে হয় না। আপনাদের এই সিনেমাটা কেমন লাগলো এবং আপনাদের মতামত কি সেটা আমাদের সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, নিজের মানসিক খেয়াল রাখুন, আশেপাশের লোকেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন।